এই জীবনে যার অবস্থানে নেই তার নাম এই ডায়েরিতে কেন লিখেছে সে? আরফি এই প্রশ্নের জবাব জানে না। সে আবারও বিছানায় গিয়ে শুয়ে পড়ল, চোখ বন্ধ করে ফেলল। হয়তো ঘুমের দেখা পাবে সে। সকালের তেজরশ্মি ঘরে প্রবেশ করলো বাহির থেকে। জাবেদা বেগমের কণ্ঠ শুনে ঘুম ভাঙে আবরারের। ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 8টা। সে তাড়াহুড়ো করে বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। আরফি কলেজের জন্য বের হয়ে পড়বে, তাকে এক নজর দেখতে পাবে আবরার, কারণ এই সময়টাই আরফি একা থাকে। আবরার রেডি হয়ে নিচে নেমে পড়ল। হাত ঘড়ি পড়তে পড়তে জাবেদা বেগমকে বলল, আমি বের হচ্ছি, অফিসের জন্য নাস্তা বাহিরে করে নিব। জাবেদা বেগম কিছু বললেন না, শুধু টিফিন বক্সটা সামনে এগিয়ে দিয়ে বলল, সাবধানে যাবে। আবরার কিছু না বলে টিফিন বক্সটা নিয়ে বাহিরে চলে যায়। আরফি কলেজের উদ্দেশ্যে বের হয়েছে। মাথাটা একটু ভার ভার, কালকে রাতে তার ভালো ঘুম হয়নি। এই কারণে হয়তো আরফি রাস্তায় দাঁড়িয়ে আছে, রিকশার অপেক্ষা করছে। অবশেষে একটা খালি রিকশার দেখা পেল সে। আরফি হাত বাড়িয়ে যেই না রিকশাটাকে ডাকতে যাবে, তখনই সামনের দিকে তার চোখ পড়ে। আরফি হাত নিচে নামিয়ে ফেললো। আরফির বুকটা ধুকপুক করছে। এই মানুষটি এখানে কি করছে? তার কি কোনো বাজে মতলব আছে তাহলে? আরফি কেন যেন ভয় হচ্ছে। একা আসাটা ঠিক হয়নি। রাস্তার অপর পাশে আবরার দাঁড়িয়ে আছে। আজ সে লুকিয়ে তার প্রেয়সীকে দেখতে আসেনি, বরং সে আজ সবার সামনে তার প্রেয়সীর সাথে কথা বলবে। আবরার রাস্তা পার হয়ে আরফির কাছে যাওয়ার জন্য পা বাড়ালো। এতে আরফি আরো ভয় পেয়ে গেল। আবরার শুধু এতটুকুই জানতে চায় আরফি তাকে একটা সুযোগ দেবে কিনা, কিন্তু আরফি তো আবরারকে ভুল বুঝছে। আরফি তাড়াতাড়ি একটা রিকশায় বসে পড়লো আর রিকশা চালককে তাড়াতাড়ি চালাতে বলল। আবরার আরফির কাজে হতভম্ব। আরফি তাকে ভয় পেয়ে চলে গেল। আবরার হতাশ হলো না, সে আবার আসবে আরফির কাছে। এবার একা নয়, একজনকে সাথে করে নিয়ে আসবে, যাকে দেখে আরফির ভয়টা কমে যাবে এবং নিশ্চিন্তে কথাও বলতে পারবে। আরফান আবরারের সামনে বসে আছে। আবরারের শান্ত চেহারাটা আরফানের কাছে শান্ত মনে হচ্ছে না। আরফান আবরারের ভেতরে অশান্ত মনটাকে খুব ভালো করে অনুভব করতে পারছে। আবরার খুবই শীতল কণ্ঠে বলে উঠল, আমি একবার আরফির সাথে দেখা করতে চাই। আবরারের মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ আরফানের কানে গিয়ে বাজল। লোকটার সাহস দেখে সে অবাক হচ্ছে। যদি চাকরি যাওয়ার ভয় না থাকতো, লোকটার নাক ফাটিয়ে দিত সে। কিন্তু আফসোস, সে এমন কিছুই করতে পারবে না। নিজের রাগকে যথাসম্ভব কন্ট্রোল করে আরফান বলল, স্যার, আরফি কোনো অচেনা ব্যক্তির সাথে কথা বলতে চায় না, আর আমিও এসব পছন্দ করি না। আবরার হাসে। তার হাসি দেখে আরফানের রাগটা আরো বেড়ে যায়। সে তো কোনো হাসির কথা বলেনি। আবরার বলল, আরফান, তোমার বোনকে আমি তুলে নিয়ে যাব না যে তোমার বোনকে আমার সাথে দেখা করাতে পারবে না। ট্রাস্ট মি, আমি এত অসভ্য নই। শেষের লাইনটা যে আবরার মজা করে বলেছে তা আরফান বুঝতে পেরেছে, কিন্তু সে তার কথায় অনড় থাকবে। আরফিকে কোনো মানসিক চাপ সে দিতে চায় না। আরফান বলল, আরফি দেখা করতে পারবে না, ওর পরীক্ষা। আবরার বলল, তুমি যদি রাজি না হও, আমি অন্য রাস্তা দেখব, আর আমার মনে হয় সেই রাস্তাটা তোমার পছন্দ হবে না। আবরারের কথায় অবাক হয়ে আরফান তার দিকে তাকালো। আবরারের ঠোঁটের কোণে বাঁকা হাসি। আরফান এবার ভেবেচিন্তে বলল, আপনি কবে দেখা করতে চান? আবরার ফিকেল হেসে বলল, আজ বিকেলে তোমাদের বাসায় দেখা করব। আরফান বলল, ঠিক আছে। আরফি ক্লাসে বসে আছে। স্যার ক্লাস নিচ্ছে, তার সেদিকে কোনো খেয়াল নেই। সে অন্য ধ্যানে বসে আছে। তার বান্ধবী শ্রেয়া বলল, কি ভাবছিস? শ্রেয়ার ডাকে আরফি ভাবনার জগৎ থেকে ফিরে আসে। আরফি মুখে হাসির রেখা টেনে বলল, কিছু না, ওই রাতে ঘুমটা ভালো হয়নি। শ্রেয়া বলল, ও। তাদের মাঝে আর কোনো কথা হলো না। পড়ায় মনোযোগ দিল তারা। সব ক্লাস শেষে আরফি ক্লাস থেকে বের হয়ে পড়ল। মুখের নিকাবটা লাগিয়ে শ্রেয়ার সাথে কথা বলতে বলতে কলেজ গেটের সামনে এসে দাঁড়ালো। আরফির এখনো ভয় করছে যদি আবরার এখানে আসে, কিন্তু তার এই ভয় বেশিক্ষণ থাকে না, কারণ সায়দা খানম আরফির কলেজের গেটে দাঁড়িয়ে আছে। আরফি মাকে দেখে যতটা না অবাক হলো, তার চেয়ে বেশি খুশি হলো বেশি।
আরফি মায়ের কাছে চলে আসলো। আরফি বলল, কিন্তু মা তুমি এখানে? সায়দা খানম বললেন, এক জায়গায় যাব তোকে নিয়ে, তাই ভাবলাম কলেজ থেকে তোকে নিয়ে যাই। আরফি বলল, কোথায় যাবো মা? সায়দা খানম বললেন, ওখানে গেলেই বুঝতে পারবি। অতঃপর মায়ের কথা শুনে আরফি আর কোনো কথা বলল না। সায়দা খানম আর আরফি রিকশায় উঠে পড়লেন। দুজন ভেতরেই নীরবতা কাজ করছে। আরফি রাস্তার দিকে তাকিয়ে আছে আর সায়দা খানম একটু পর পর মোবাইল দেখছেন। তাকে দেখে অনেকটাই চিন্তিত মনে হচ্ছে। কিছুক্ষণ পর রিকশা একটা বাড়ির সামনে এসে দাঁড়ালো। আরফি রিকশা থেকে নেমে বাড়িটাকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করলো। এই বাসায় সে কোনো দিন আসেনি। এটা কার বাসা? সায়দা বেগম ভাড়া মিটিয়ে আরফিকে বললেন, ভেতরে চল। বলেই সায়দা বেগম ভেতরে চলে গেলেন। আরফিও তার পেছনে পেছনে চলে গেল ভেতরে। আরফি আর সায়দা খানম এখন বসে আছেন জাবেদা বেগমের সামনে। আরফি কোনোদিন ভাবতে পারেনি তার মা এরকমটা করতে পারে। আরফি নিচের দিকে তাকিয়ে আছে। জাবেদা বেগম আর সায়দা খানম কথায় ব্যস্ত। তাদের কথার ধরন শুনে বোঝাই যাচ্ছে তারা আবরার আর আরফির বিয়ের কথাই বলছে। আরফি চুপচাপ বসে আছে। তার অস্বস্তির পরিমাণ বেড়েই চলেছে। আরফি আশেপাশে চোখ বুলিয়ে নিল। আবরার যদি বাসায় থাকে তাহলে তাকে অনেক বড় লজ্জায় পড়তে হবে। আরফির নীরবতা জাবেদা খানম বুঝতে পারলেন। জাবেদা বেগম আরফির পাশে বসে বললেন, আমি জানি তুমি অনেক কিছু ভাবছো, তাই বলছি এত ভাবতে হবে না তোমাকে। আর আপাকে এখানে আমি ডেকেছি। দেখো মা, আমার ছেলে তোমাকে অনেক পছন্দ করেছে। আমি জানি কোনো কিছুতে জোর চলে না, আর বিয়ে নামক সম্পর্কে তো জোর চলেই না। তবুও বলছি আমার ছেলেটা অনেক ভালো। তোমার পড়ালেখার কোনো ক্ষতি হবে না। বিয়ের পর তোমার কোনো স্বাধীনতায় হস্তক্ষেপ করা হবে না। এটা শুধু তুমি বলে না, আমার মেয়ের স্বাধীনতাও আমি কোনো হস্তক্ষেপ করি না। আর তুমিও তো আমার মেয়েই হবে। আরফি জাবেদা বেগমের সব কথা মনোযোগ সহকারে শুনল। এতটুকু বুঝতে পারলো এ মানুষটা অনেক সুন্দর মনের অধিকারী। আরফি কিছুই বলল না। সে নিশ্চুপ হয়ে বসে রইল। আরফি আর সায়দা খানম আবরারের বাসা থেকে বের হলেন বাসার উদ্দেশ্যে। আরফি এক ধ্যানে রাস্তার দিকে তাকিয়ে আছে। বিকেল 4টা। আরফান আর আবরার একসাথে রওনা দিয়েছে। আবরার অবশ্য জানে না তার মাঝে সায়দা খানমের সাথে দেখা করেছে। আরফান অনেকটাই চিন্তিত। আরফি কিভাবে রিয়েক্ট করবে কে জানে। আরফি কি তাকে ভুল বুঝবে, তাই ভাবছে সে। আরফান বলল, স্যার, আপনি আরফির ওপর কোনো রকমের জোর খাটানোর চেষ্টা করবেন না, তা আমি সহ্য করব না। আবরার ভাবলেশহীনভাবে বলল, আমার যদি এমন কিছু করার ইচ্ছা থাকতো তাহলে 3 মাস আগেই করতে পারতাম, কিন্তু আমি তা করিনি, কারণ আমি কোনো কলেজ পড়ুয়া প্রেমিক নই যে আরফির উপর জোর খাটাবো, বা আমি রাস্তার বকাটে ছেলেও না। আরফান দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আপনাকে অচেনা মনে হচ্ছে। আবরার আরফানের দিকে তাকিয়ে বলল, ভালোবাসা জিনিসটা সবাইকে অচেনা বানিয়ে দেয়। তুইও নিশ্চয়ই তোমার বউকে ভালোবেসে অচেনা হয়ে গিয়েছিলে। আরফান আবরারের কথাটা ভাবল। এই কথাটি সত্যিই যখন সে প্রথম রুকাইয়াকে দেখেছিল নিজেকে অচেনা লাগা শুরু হয়ে গিয়েছিল। অনেক কিছুতেই পরিবর্তন হয়েছে তার মধ্যে। তাহলে কি আবরারও আরফিকে ভালোবাসে? এ সকল ভাবনার মাঝে তারা আরফানের বাসার সামনে এসে পড়ল। আবরার আর আরফান বাসার ভেতরে চলে গেল। কলিং বেল বাজতেই রুকাইয়া হাসি হাসি মুখ করে দরজা খুলে দেয়। আরফানকে দেখে সে কিছু বলতে যাবে তার আগে আবরারকে তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে রুকাইয়ার হাসি মুখটা চুপসে যায়। আবরার তা বুঝতে পেরে নিজে থেকেই রুকাইয়াকে সালাম দিয়ে জিজ্ঞেস করলো, কেমন আছেন? রুকাইয়া হাসার চেষ্টা করে বলল, ভালো, আপনি ভিতরে আসেন। বলতে বলতে সে দরজা থেকে সরে দাঁড়ালো। রুকাইয়া আরফানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, এর জন্যই আজ তাড়াতাড়ি এসে পড়েছেন? আরফান মাথা নেড়ে সম্মতি জানালো। রুকাইয়া রান্নাঘরের দিকে চলে গেল। সায়দা খানম রুম থেকে বের হয়ে আবরার দেখে খুশিতে গদগদ হয়ে গেলেন। আবরারকে বললেন, কেমন আছো বাবা? আবরার বলল, ভালো, আপনি কেমন আছেন? সায়দা খানম বললেন, এই তো আছি বাবা। সায়দা খানমের সাথে অনেক কথাই বলল আবরার। আরফান ফ্রেশ হয়ে এসে আবরারের সাথে বসে পড়ল। আবরার নিচ থেকেই বলে উঠল, আরফি কোথায়? রুকাইয়া হাতের ট্রে টেবিল রেখে বলল, ওই তো ছাদে।
ঘরে ভালো লাগছিল না, তাই ছাদে চলে গেল। আবরার বলল, তাহলে আমি ছাদে যাচ্ছি। বলেই সে উঠে পড়ল। রুকাইয়া কিছু বলতে নিবে, সায়দা হাত দিয়ে ইশারা করে মানা করে। আবরার দরজা পেরিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। আরফি ছাদে দাঁড়িয়ে বিকেলের সতেজ হাওয়া লাগাচ্ছে শরীরে। ঘরে বসে থাকতে তার দম বন্ধ হয়ে আসছিল, তাই সে ছাদে উঠে দাঁড়িয়েছে। আশেপাশের হাওয়াটা খুব সুন্দর লাগছে। সচরাচর ছাদে ওঠা হয় না, আজ অনেক দিন পর ছাদে উঠে ভালোই লাগছে। সব ধরনের চিন্তা থেকে সে এখন একটু দূরে আছে। আচ্ছা, এই মনোরম পরিবেশটা যদি তার জীবনে বজায় থাকতো তাহলে কি খুব খারাপ হতো? আরফি আর এসব ভাবলো না। ভালো লাগা পরিবেশটাকে সে উপভোগ করতে লাগলো, কিন্তু এই ভালো লাগা কিছুক্ষণ পরেই বিলীন হয়ে গেল। পেছন থেকে কেউ অতি শীতল গলায় আরফিকে ডেকে উঠল। আরফি। আরফি নিজের নাম কারো মুখে শুনে পেছন ফিরে তাকালো আর দেখলো আবরার দাঁড়িয়ে আছে। আরফি তার ওড়নার আঁচলটা হাতে দিয়ে শক্ত করে ধরে ফেললো। আবরার আরফির কাছে চলে এসে বলল, ভয় পাচ্ছ? আমি কিন্তু আরফানের পারমিশন নিয়ে এসেছি। আরফি অবাকই হলো, কিন্তু কিছু বলল না। ধীর পায়ে আবরার পাশ কাটিয়ে যেই না চলে যেতে নেবে, তখনই আবরার খপ করে তার হাত ধরে বলল, নিজের মনের কথা বলতে আমার বরাবরই অনেক পছন্দ। হ্যাঁ, আমি কাউকে ছোট করতে পারি না বা কাউকে না বলতেও পারি না, কিন্তু এর মানে তো এটা না যে আমি আমার জীবনের এত বড় সিদ্ধান্ত এভাবে নিয়ে নিব। আমারও কিছু মতামত আছে, ইচ্ছে আছে যে আমি মেনে চলতে চাই। আর মা যে ভাবনা নিয়ে বসে আছে সেটাকে ভুল প্রমাণ করতে চাই। এক নাগারে কথাগুলো বলল। আরফি মুখে তার গাম্ভীর্যের ছাপ। আবরার এক ধ্যানে আরফির কথাগুলো শুনলো, তারপর বলল, হ্যাঁ অবশ্যই, তোমার ইচ্ছা আছে, মতামত আছে, তাই তো তোমাকে বুঝতে এসেছি, তোমার মনের অবস্থা জানতে এসেছি। আরফি চোখ তুলে তাকিয়ে বলল, আপনি আমার মনের অবস্থা বুঝতে এসেছেন, তাহলে শুনুন। আপনার জন্য আমার মন এখন প্রচুর খারাপ থাকে। আমার মা আর ভাইয়ের মধ্যে অশান্তি লেগে আছে। এখন বলুন, আমার মনের অবস্থা শুনে আপনার কেমন লাগছে? আরফির প্রতিটি কথা আবরারের মনে দাগ কেটে গেল। সে আরফির জীবনে যে ঝড় নিয়ে এসেছে তা সে বুঝতে পারল, আর সে সিদ্ধান্ত নিল সে আর আরফির জীবনে কোনো ধরনের দখলদারি করবে না। আবরার নিজেকে গুটিয়ে নেবে। যদি কোনো দিন আরফি তার অনুভূতি বুঝতে পারে, তাহলে অবশ্যই আরফিকে তার জীবন সঙ্গিনী করে নিয়ে যাবে। আবরার হেসে বলল, নিচে যাওয়া যাক, সন্ধ্যা নেমে এসেছে এই ধরনের আকাশে। বলেই সে আরফির পাশ কেটে নিচে নেমে আসলো। আরফিও তার পেছনে পেছনে নেমে আসলো। আবরার নিচে নেমেই সবার কাছ থেকে বিদায় নিয়ে আবরার চলে গেল। আরফান তার যাওয়ার দিকে তাকিয়ে আছে অবাক হয়ে। লোকটার কি হলো তাই সে বুঝতে পারছে না। আরফান বাসার দরজা লাগিয়ে দিল। আবরার রাস্তার দিকে তাকিয়ে আছে। গাড়ি চলছে আপন গতিতে। আবরার নিজের মনকে বোঝানোর চেষ্টা করছে, আরফি যদি চায় তাহলেই সব হবে, না হলে এই অনুভূতি নিয়ে সে সারা জীবন কাটিয়ে দেবে। আরফির মুখের হাসি থাকলেই চলবে, আর কোনো কিছুর প্রয়োজন নেই। বাসায় পৌঁছে সে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল, তারপর বিছানায় গায়ে লিয়ে দিল। সিলিং ফ্যানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে পড়ল। বুকের বাঁ পাশটা ব্যথা করছে। এতটা কষ্ট সে অনুভব করছে যে সে কাউকে বুঝিয়ে বলতে পারবে না। তখনই ফোনের রিংটোন শোনা গেল। আবরার উঠে বসলো। ফোনটা হাতে নিয়ে দেখলো রাতুলের ফোন। আবরার ফোন রিসিভ করতেই রাতুল উদ্গ্রীব হয়ে বলল, কি খবর তোর? আবরার ব্যথিত কণ্ঠে বলল, ভালোই আছি। রাতুল বলল, দোস্ত তুই ঠিক আছিস? তোর গলা শুনে মনে হচ্ছে না তুই ঠিক আছিস। আরে ধুর মিয়া, আমি ঠিক আছি। ভাগ্যে যা নেই তার পিছে দৌড়ালে কি লাভ হবে? রাতুল বন্ধুর কথা শুনে বুঝতে পারলো সে ভীষণ খারাপ অবস্থায় আছে। মনের অবস্থা বেহাল হয়ে আছে। রাতুল জানে আবরার শক্ত ছেলে, এত সহজে সে ভাঙবে না, আর ভাঙলেও সে কাউকে বুঝতে দেবে না। রাতুল শীতল কণ্ঠে বলল, আজ রাত তোর বাসায় থাকবো, আন্টিকে বোনা খিচুড়ি রান্না করতে বলিস। আরফি নিজের পড়া শেষ করে রান্নাঘরে চলে গেল। রুকাইয়া রাতের খাবার রান্না করছে। আরফি রুকাইয়াকে বলল, লোকটাকে অনেক কড়া কথা শুনিয়ে দিয়েছি। ভাইয়ের চাকরি নিয়ে আবার কোনো সমস্যা হবে না তো? আরফির প্রশ্নে রুকাইয়ার ভ্রু যুগল কুচকে আসলো, আর সে আরফির দিকে তাকিয়ে বলল,
আবরার সাহেব এমন ব্যক্তি না। আর আমার মনে হয় তুমি তোমার মনের কথা বলছো, এতে কোনো খারাপ দিক আমি দেখছি না। আরফি বলল, আমার মনে হয় সে বুঝে গেছে আমার কথা। সে যথেষ্ট বুদ্ধিমান ব্যক্তি। আরফি সবার সাথে বসে রাতের খাবার খাচ্ছে। সায়দা খানম বললেন, জাবেদা আপা ফোন করে বলল আবরার আরফিকে বিয়ে করতে চায় না। বিষয়টা ঠিক বুঝতে পারলাম না। সায়দা খানমের কথায় কবির আহমেদ বললেন, এত বুঝতে হবে না। আর শোনো, আফরির বিয়ের ব্যাপারে কেউ যাতে মাথা না ঘামায়। আমি এখন পর্যন্ত বেঁচে আছি। আমার মেয়ের জীবন কেউ যাতে হস্তক্ষেপ না করে। কবির আহমেদের কথা শুনে সায়দা খানম চুপসে গেলেন। সবাই রাতের খাবার শেষ করে যার যার রুমে চলে আসলো। রুকাইয়া হাতের কাজ শেষ করে রুমে চলে গেল। রুমের দরজা বন্ধ করতেই পেছন থেকে আরফান তাকে জড়িয়ে ধরে বলল, এতক্ষণে আমার কথা মনে পড়ল? রুকাইয়া বলল, কাজ শেষ করতে হবে না, রান্নাঘরে কত কাজ থাকে আপনি কি তা বুঝবেন? সারাদিন তো ফাইল আর কলম নিয়ে বসে থাকেন। শেষের কথাটা রুকাইয়া অভিমান নিয়েই বলল। আরফান বুঝতে পারলো অর্ধাঙ্গিনীর অভিমান হয়েছে। কতদিন যাবৎ কাজের প্রেশারটা একটু বেশি, তাই সে ততটাও রুকাইয়ার খবর নিতে পারেনি। আরফান রুকাইয়ার ঘাড়ে থুতনিয়ে রেখে বলল, রাগ করেছ? আসলে অফিসের কাজটা একটু বেশি, তাই তোমাকে এতটাও সময় দিতে পারিনি। সরি। রুকাইয়া আরফানের আকুতি ভরা সরি শুনে মন গলে যায় তার। রুকাইয়া নিজেকে ছাড়িয়ে আরফানের সামনে ঘুরে তার কপালে ঠোঁট ছুঁয়ে বলল, সরি মঞ্জুর করা হলো। এভাবে আপনার সাথে বেশিক্ষণ রাগ করে থাকা যায় না। আরফান রুকাইয়ার কোমর জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নিয়ে বলল, তো আমার সাথে রাগ করে থাকা যায় না কেন? রুকাইয়া আরফানের নাক টেনে দিয়ে বলল, এত কিউট একটা বরের সাথে রাগ করে থাকা যায়? এখন আমাকে ছাড়ুন, ঘুমাতে যান। আরফান রুকাইয়াকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, কাল অফিস থেকে ছুটি নিয়েছি। তুমি, আমি আর আরফি শপিংয়ে যাব। কতদিন ঘোরাফেরা হয় না, তাই কালকে একটু বাইরে যাওয়া যাক। রুকাইয়া বলল, অনেক ভালো করেছেন। আমার মনে হয় আরফির মনটাও অনেক ভালো হয়ে যাবে। আরফান বলল, রুকাইয়া বুঝতে পারলো আরফানের মনটা আবার খারাপ হয়ে গেছে, তাই আরফানকে বলল, চলেন ঘুমাতে যাই, না হলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সকাল হয়ে যাবে। রুকাইয়ার কথা শুনে আরফান মুচকি হেসে রুকাইয়াকে ছেড়ে দিল। তারা দুজনেই শুয়ে পড়ল। রুকাইয়া আরফানের বুকে মাথা রেখে শুয়ে পড়ল। আবরার রাতের আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার পাশে রাতুল বসে আছে। আবরারের চেহারাটা বিষণ্ণতায় ভরা। রাতুল আবরারকে বলল, দেবদাস হয়ে ঘুরতে থাকবি নাকি ভাবিকে কিভাবে নিজের কাছে নিয়ে আসবি তা ভাববি? রাতুলের কথায় ভ্রুকুচকে বলল, আর কি আমায় ভালোবাসে না? রাতুল দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ভালোবাসে না, তাই তো তুই চেষ্টা করবি যাতে তোর জন্য ভাবির মনে ভালোবাসার সৃষ্টি হয়। আবরার বলল, কি করব এখন? ওর সাথে জোর জবরদস্তি করব? রাতুল আফসোস করে কপাল চাপড়ে বলল, আরে ভাই, বন্ধু তো হতেই পারিস, তাই না? এতে তুই ভাবির আশেপাশে থাকতে পারবি। আরফি কি রাজি হবে? চেষ্টা তো করে দেখতে হবে। কিভাবে শুরু করব? সবকিছু আমিই বলবো, তুই তো একটু ভাবতে পারিস। আবরার ভাবতে শুরু করলো। কিছুক্ষণ পর আবরার বাঁকা হেসে বলল, চলো ঘুমাতে যাই, কালকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। তোর মাথায় কি চলছে? দোস্ত, আমি আরফির বন্ধু হতে চাই, ওর আশেপাশে থাকতে চাই, নিজের জন্য ওর মনে একটা জায়গায় গড়তে চাই, যা কাল থেকে শুরু হবে। তাই এখন ঘুমাতে চল, কালকেই দেখতে পাবি আবরারের জাদু। রাতুল অবাক হয়ে আবরারের দিকে তাকিয়ে রইল। তা দেখে আবরার বাঁকা হাসল। সকালে সোনালির রোদ আশেপাশে ছড়িয়ে পড়েছে। আরফি কলেজের জন্য রেডি হচ্ছে। একটু পরে সে কলেজের জন্য বের হবে। কিছুদিন পর পরীক্ষা, তাই ক্লাসগুলো মনোযোগ সহকারে করতে হবে। আরিয়ান রেডি হয়ে রুম থেকে বের হয়ে নাস্তার টেবিলে বসে পড়ল। আরফি, আজ আমরা শপিংয়ে যাব, তুই রেডি হয়ে থাকিস। কলেজ থেকে ফিরলে আমরা রওনা দেব। আজ আমি ছুটি নিয়েছি অফিস থেকে, কিছু কাজ আছে, আর তোদের নিয়ে ঘুরতে যাব। আরফি বলল, ঠিক আছে ভাইয়া, আমি ক্লাস শেষ করে বাসায় চলে আসবো। এখন আমি যাই, লেট হচ্ছে। এতটুকু বলে সে ব্যাগ নিয়ে ভো দৌড় রাস্তায় এসে রিকশার খোঁজে নেমে পড়ল। আরফি তখনই তার সামনে চলে আসলো। আবরার হাতে গোলাপ ফুল। আরফি আবরারের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আরফির চাহনি দেখে আবরার মুচকি এসে বলল, তোমাকে ডিস্টার্ব করতে আসিনি,
আসলে তোমাকে সরি আর এই ফুলগুলো দিতে এসেছি। আরফির দিকে ফুলগুলো এগিয়ে দিল। আরফি এখনো হতবাক। আবরার বলল, দিবে না? আরফির ধ্যান ভাঙে, সে ফুলগুলো হাতে নিল। আবরার বলল, আমি জানি তোমার উপর একটা চাপ সৃষ্টি করেছিলাম আমি, তার জন্য সরি। আবরার কানে হাত দিয়ে আরফিকে সরি বলল। আরফি ঠিক করে হেসে উঠল। আরফি বলল, আপনার সরি গ্রহণ করা হলো? আবরার বলল, আমরা কি বন্ধু হতে পারি? আরফি অবাক হয়ে বলল, আপনি আমার বন্ধু হতে চান? আবরার বলল, কেন, কোনো সমস্যা? আরফি বলল, না। আচ্ছা, আজ থেকে আমরা বন্ধু। তারপর দুজনেই হাঁটতে শুরু করলো। দুজনেই কথা বলছে। আরফি রিকশার খোঁজ পেলে সে রিকশায় উঠে বসে আরফি রিকশা চলতে শুরু করলো। আবরার রিকশার পানে তাকিয়ে রইল। আজ থেকে হয়তো তার জীবনে অনেক কিছুরই পরিবর্তন হয়ে যাবে। আরফি রিকশায় বসে গোলাপ ফুলগুলোতে আলতো করে হাত বুলিয়ে দিল। তার ভেতর অজানা এক ভালো লাগা কাজ করছে। আরফি মুচকি হেসে রাস্তার দিকে চোখ তুলে তাকালো। সে ভাবছে আবরার তাকে বুঝতে পেরেছে। তার মনের অবস্থা আবরারকে জানিয়ে সে ভুল করেনি। আবরারের সাথে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা যাতে টিকে থাকুক তাই আরফির ইচ্ছা। কলেজে পৌঁছে আরফি ক্লাসরুমে চলে যায়। শ্রেয়া তার জন্য অপেক্ষা করছে। আরফি গিয়ে শ্রেয়ার পাশে বসে পড়ল। শ্রেয়া আরফিকে দেখে দাঁত দিয়ে নখ কাটতে শুরু করলো। দাঁত দেখে আরফি ভ্রু কুঁচকে বলল, কি হয়েছে তোর? এরকম আচরণ করছিস কেন? শ্রেয়া ঢোক গিলে বলল, একটা ঘটনা ঘটে গেছে। আরফি শ্রেয়ার দিকে অপলক ভাবে তাকিয়ে ব্যাগ থেকে খাতা বের করতে করতে বলল, আন্টির সাথে আবার ঝগড়া করেছিস? তোর কি আমাকে দেখে ঝগড়াবাজি মনে হয় যে সবসময় ঝগড়া করব? আরফি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তাহলে কি হয়েছে বলবি তো? শ্রেয়া চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে বলে উঠল, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আরফির হাত থেকে খাতা পড়ে যায়। সে বিস্ময়কর দৃষ্টিতে শ্রেয়ার দিকে তাকায়। শ্রেয়া দাঁত কেলিয়ে বলে, গত এক সপ্তাহ ধরে ব্যাপারটা তোকে বলবো বলবো করে বলা হয়নি। তুই বিয়েতে রাজি? আসলে আগে ছিলাম না, পরে যখন তোর দুলাভাইকে দেখলাম তারপর আর না করতে পারলাম না। আরফি অবাক হয়ে বলল, কে দুলাভাই? শ্রেয়া আরফির মাথায় গাঁটটা মেরে বলল, আমার জামাই তোর দুলাভাই করতো। বিয়ে তো হয়নি, তাহলে দুলাভাই কেমনে হলো? আর তো ভাবতে হবে না, তোর দুলাভাই বলবে। আর আজ সে আসবে তোর সাথে দেখা করতে। আমার সাথে কেন? তুই আমার বেস্ট ফ্রেন্ড, তো তোর সাথে তো দেখা করতেই আসবে। আরফি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বিয়ের কথা শুনে একজন কাঁদে, আরেকজন মহা উল্লাসে ঘুরে বেড়ায়। আরফির কথা শুনে শ্রেয়া বলল, কি বলিস? কিছুই তো বুঝি না। তাক বুঝতে হবে না, এত ক্লাস শুরু হবে। অতঃপর ক্লাসরুমে স্যার প্রবেশ করলো। আরফি ক্লাসে মনোযোগ দিল। রাতুল আর আবরার বসে আছে। অফিসের ক্যান্টিনে তারা দুজনেই খাবার খাচ্ছে আর কথা বলছে। রাতুল বলল, আচ্ছা দোস্ত, এক ধাপ তো হলো, এখন আগে কি করবি? এখন সব উপরওয়ালার হাতে। আরফি কিন্তু তোর বন্ধুত্ব মেনে নিয়েছে। আমার মনে হয় সে তোর অনুভূতিগুলোও মেনে নেবে। হয়তো, কিন্তু এখন অপেক্ষা করাই ভালো। আরফিকে এখন তার হালে ছেড়ে দেওয়াই ভালো। তখনই আবরারের ফোন বেজে উঠল। সে ফোন হাতে নিয়ে দেখলো অবনীর ফোন। আবরার ফোন রিসিভ করতেই অবনী বলল, ভাই আমার শপিংয়ে যেতে হবে, সামনে আমার ভার্সিটিতে নতুন অনুষ্ঠান, আমি আজই যাব। মায়ের সাথে চলে যা। অবনী বিরক্তি নিয়ে বলল, মাছ খালার বাসায় যাবি, প্লিজ ভাইয়া চলো না। ঠিক আছে, বিকালে যাব, রেডি থাকিস। অবনী খুশি হয়ে ফোন রেখে দিল। রাতুল বলল, আজ শপিংয়ে যেতে হবে অবনীকে নিয়ে। এই মেয়েদের আর কি বল, সারাদিন খালি শপিং আর শপিং। তোর বউ তাহলে সারাদিন শপিং আর শপিং করবে, তখন কি করবি? কুলচিত পুরুষ, তোর বউ তোরে জাটা দিয়ে পিটাইব। আমার বউরে নিয়ে খালি কথা কয়, ভাবিরে সম্মান করতে শিখ। বউ তো ইচ্ছে কথা, অহন চল কাজে ফিরি। তারা দুজনেই নিজ নিজ কেবিনে চলে গেল, যার যার কাজে মনোযোগ দিল। আরফি আর শ্রেয়া কলেজ শেষ করে বাহিরে দাঁড়িয়ে আছে। তখনই এক যুবক এসে শ্রেয়ার পাশে দাঁড়ালো। শ্রেয়া আরফিকে বলল, আরফি, এই যে তোর দুলাভাই তামিম। আরফি সামনে তাকিয়ে সালাম দিল। বেশ কিছুক্ষণ কথা হলো তাদের মাঝে। তারপর আরফি রিক্সা নিয়ে চলে আসলো বাসায়। বিকেলে আরফি, আরফান আর রুকাইয়া বাসা থেকে বের হয়ে রওনা দিল শপিং মলের উদ্দেশ্যে। রুকাইয়া আর আরফি কথা বলছে আর আরফিন তাদের বক বক শুনছে। ভীষণভাবে সে বিরক্ত এই মেইলি আলাপ শুনে। রুকাইয়া বলল,
এই যে শুনুন, আমার জন্য আইসক্রিম নিয়ে আসুন। তাই তো করতে এসেছি, আমি তোমাদের বডিগার্ড হিসেবেই তো এসেছি। আরফানের কথায় দুজনই মুখ টিপে হাসছে। রুকাইয়া হাত ধরে বসে আছে আরফি সিএনজিতে। রুকাইয়া মাঝে বসে আছে। আরফি বলল, ভাবি মা আমাকে বলেছে তুমি যাতে একটা সুন্দর দেখে শাড়ি কিনে নাও নিজের জন্য। মা আমার কাছে টাকা দিয়েছে। ছেলের বউয়ের জন্য টাকা দিতে পারলো, ছেলের জন্য টাকা হলো না। ভাইয়া তুমি তো হিংসা করছো ভাবির সাথে, লজ্জা করে না? সব সময় এমন করে তোমার ভাই, হিংসাটা একদম মনের ভেতরে ভরা। আমি হিংসুটে? বেশ, এই হিংসুটে মানুষ তোমার সাথে আর কথা বলবে না। এইটুকু বলেই আরফান মুখ ঘুরিয়ে বাহিরের দিকে তাকিয়ে রইল। আরফি ভাইয়ের মুখ ফোলানো দেখে বলল, ভাইয়া এভাবেই তুমি মোটা হয়ে গেছো? এভাবে মুখ ফুলিয়ে রাখলে তোমায় আরো মোটা লাগবে। আরফান এই কথা শুনে রাগী চোখে আরফির দিকে তাকিয়ে বলল, ফাজিল মেয়ে, আমি মোটা তুই মুটি? আমি একদম মুটি না, তুমিই তো খাবারের সময় গপ গপ করে খেতে থাকো, খাদক ব্যক্তি। মায়ের খাবে আরফি। দু ভাই বোনের ঝগড়া শুনে রুকাইয়া বলল, একদম চুপ দুজনেই, না হলে এখনই আমি গাড়ি থেকে নেমে যাব। রুকাইয়ার ধমক শুনে দুইজনই চুপ হয়ে যায়। আরফি কিছুক্ষণ পর বলল, ভাবি রাগ করো না প্লিজ। দুজনই সরি বলো দুজনকে। আরফান আর আরফি একসঙ্গে সরি বলে উঠল। কিছুক্ষণ পর শপিং মলে পৌঁছে গেল তারা। ঘুরে ঘুরে প্রতিটি দোকানের প্রতিটি জিনিস দেখছে। অপরদিকে আবরার ও অবনী শপিং মলে পৌঁছে গেছে। অবনী আবরারকে একটা শাড়ি দেখিয়ে বলল, ভাইয়া এই শাড়িটা কেমন লাগছে? আবরার বিরক্তি নিয়ে বলল, এসব আমি বুঝি না, তোর ভালো লাগলে নিয়ে নে। অবনী মুখ বাঁকিয়ে বলল, নিরামিষ একটা, তোমার বউরে কেমনি শপিং করাই দাও তাই দেখ মনে। এখানে বউ আসলো কেমনে? শাড়িটা তোর গায়ের উপর রাখ, কেমন লাগে দেখি। অবনী হাসি হাসি মুখে শাড়িটা গায়ের উপর রাখলো। আবরার বলল, রংটা তোকে মানায়নি, অন্যটা দেখতে পারিস। অবনী হাতের শাড়িটা দেখে অন্য শাড়িগুলো দেখছে। আবরার আশেপাশে চোখ বুলিয়ে দেখছে। তখনই আবরারের নজর পড়ল পাশের দোকানে থাকা আরফানের উপর। আর একটু কাছে গিয়ে দেখলো আরফি আর রুকাইয়া শাড়ি দেখছে। আবরার মুচকি হাসলো, মনে মনে বলল, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আবরার আরফানের কাছে গিয়ে বলল, আরফান তুমি এখানে? আবরারের কণ্ঠ শুনে আরফান পেছন ফিরে দেখলো আবরার দাঁড়িয়ে আছে। আরফান হাসার চেষ্টা করে বলল, স্যার আপনি এখানে? তখনও অবনী এসে বলল, ভাইয়া একটা শাড়ি পছন্দ। কথা শেষ না করেই সে চুপ হয়ে যায় সামনে আরফানকে দেখে। আরফি আর রুকাইয়া তাদের কাছে চলে আসে। অবনী তাদের সাথে কুশলাদি করে কথা বলতে থাকে। আবরার বলল, অবনীর জন্য শপিং করতে এসেছি আমরা। আরফি অবনীকে বলল, শপিং শেষ? না, চলো একসাথে শপিং করি। অবনী মাথা দুলালো। তারপর সবাই একসাথে শপিং এ ব্যস্ত হয়ে পড়ল। আরফান আর আবরার তিনজনের বডিগার্ড হয়ে রইল। অবনী আরফি আর রুকাইয়া শাড়ি পছন্দ করে ফেলল। আরফান বিল দিতে যাবে, তখনই আবরার বলল, আরফান আমি দিয়ে দিব, তুমি যাও। না স্যার, কি বলছেন? বেশি কথা বলো না, আমি যা বলেছি তাই হবে। আবরার নিজে সব বিল পে করলো। এরপর তারা রেস্টুরেন্টে চলে গেল। আরফি অবনীর সঙ্গে কথা বলেছে। আবরারের এতে কোনো বড় ক্ষতি হচ্ছে। অবনীর দিকে কটমট করে তাকিয়ে আছে সে। অবনী বুঝতে পেরে বলল, আমি একটু আসছি, মাকে ফোন করতে হবে। বলেই সে উঠে গেল। আরফি আর আবরার একসাথে বসে আছে। আরফি একটু অস্বস্তি লাগছে। আবরার হালকা কেশে বলল, আরফি কলেজ কেমন চলছে? আরফি আবরারের দিকে তাকিয়ে বলল, ভালোই চলছে। আবরার আরফির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, মনোযোগ সহকারে পড়াশোনা করো, সামনে পরীক্ষা। আরফি আবরারের কাণ্ডের লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলে। তা দেখে আবরার হেসে বলল, কখনো যদি আমার হেল্পের প্রয়োজন হয় বলতে পারো, তোমার বন্ধু তোমার পাশে সবসময় থাকবে। আরফি মাথা তুলে আবরারের দিকে তাকালো। আবরারের কথা শুনে তার মনে অজানা এক শিহরণ বয়ে গেল। আরফির তাকানো দেখে আবরার বলল, কি খাবে বলো? সবাই আসুক, তারপর না হয় অর্ডার করি। ঠিক আছে। একটু পর সবাই ফিরে আসলো। তারা খাবার খেয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসলো। আরফান আবরারকে বিদায় জানালো। তারপর সবার উদ্দেশ্যে রওনা হলো। আরফি যাওয়ার সময় একবার আবরারের দিকে তাকালো।
আবরার হাত নাড়া দিয়ে বিদায় জানালো। আরফি শুধু মুচকি হাসলো। আবরারের অনুভূতিগুলো কি আরফি বুঝবে, নাকি তাদের এই সম্পর্কের বন্ধুত্ব পর্যন্তই থাকবে? সময়ের সাথে সাথে সব কিছুরই হয়তো পরিবর্তন হবে। জাবেদা বেগম, অবনী আর আবরার একসাথে বসে রাতের খাবার খাচ্ছে আর টুকটাক কথা বলছে। জাবেদা বেগম গম্ভীর মুখ করেই বসে আছে। আবরার বুঝতে পারছে না মায়ের রাগ কিসের উপর। সে কি কোনো ভুল করলো? খাবার মুখে দিচ্ছে আর এই কথাটি ভাবছে। সে হঠাৎ গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, আবরার, তোর খালা আর আমি একটা মেয়েকে পছন্দ করেছি। তোর যেদিন অফিস নেই সেদিন গিয়ে মেয়েটাকে দেখে আসিস। আবরারের খাওয়া বন্ধ হয়ে গেল। অবনী ড্যাব ড্যাব করে মায়ের দিকে তাকিয়ে আছে। জাবেদা বেগম রে তাতে কোনো হেলদোল হলো না। সে নিজের খাবার খেয়ে যাচ্ছে। আবরার খাবারের প্লেট হাতে নিয়ে ঠেলে দূরে পাঠিয়ে দিল। জাবেদা বেগম ছেলের দিকে এক পলক তাকিয়ে আবার খাওয়ায় মনোযোগী হলেন। আবরার শান্ত স্বরে বলে উঠল, বিয়ে আমি করব না মা। জাবেদা বেগম কোনো কথা বললেন না। আবরার তার কথা শেষ করে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। এরপর নিজ রুমে যাওয়ার জন্য পা বাড়াতেই জাবেদা বেগম বললেন, অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা বাড়িয়ে লাভ নেই, এতে ক্ষতিটা তোমারই হবে। আবরার পা থামিয়ে ঘুরে দাঁড়ালো। তারপর মায়ের উদ্দেশ্যে বলল, তাহলে তুমিও তো আমাকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছ। যে মেয়েটার সাথে তোমরা আমাকে বেঁধে দিতে চাইছো তাকে কি আদৌ আমি মেনে নিব? এতটুকু বলে আবরার রুমে চলে গেল। অবনী মায়ের আর ছেলের কথার মাঝে একটা নীরবতা বজায় রেখে গেল। জাবেদা বেগম দীর্ঘশ্বাস ছেড়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর টেবিল গোছাতে শুরু করলো। আরফি বারান্দায় দাঁড়িয়ে আকাশ পানে তাকিয়ে আছে। তার মাথায় এখন একটা নামই বিচরণ করছে। নামটা হচ্ছে আবরার। মানুষটার ব্যবহারে ইদানিং সে মুগ্ধ হচ্ছে। আবরারের কেয়ারিং স্বভাবটা সবচেয়ে বেশি তার পছন্দ। তার কথাগুলো শুনে আজ অনেক ভালো লেগেছে। এসব ভাবতেই আরফির ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আরফি পাশে থাকা দোলনায় বসে পড়ল। গুনগুন করে গান গাইছে। তখনই রুকাইয়া এসে উপস্থিত হলো। আরফির গানের আওয়াজ পেয়ে বারান্দার দরজার সামনে দাঁড়ালো। আরফি রুকাইয়াকে দেখে চুপ হয়ে গেল। এরপর হাসি মুখে বলল, ভাবি তুমি ঘুমাওনি? রুকাইয়া হালকা হেসে বলল, তোমার ভাই কিছু কাজ করছে, তার জন্য চা বানাতে রান্নাঘরে গিয়েছিলাম। তখন দেখলাম তোমার ঘরের দরজা খোলা, তাই ভাবলাম একটু আড্ডা দিয়ে যাই। আসো বসো। রুকাইয়া চেয়ারে বসে পড়লো আর বলল, কি ভাবছিলে? কিছু না ভাবি, আকাশটা দেখতে অনেক সুন্দর লাগছে, তাই ভাবলাম আজ এই সৌন্দর্যটাকে একটু উপভোগ করি। কখনো কখনো প্রকৃতির কাছাকাছি থাকতেও ভালো লাগে। আজ অবনীর সাথে দেখা করে ভালোই লাগলো। অনেক ভালো লেগেছে। অবনী আপু অনেক ভালো মেয়ে, তার সাথে কথা বলতে ভালো লাগে। আর আবরারের সাথে? রুকাইয়ার কথায় আরফি চোখ বড় বড় করে তার দিকে তাকালো। রুকাইয়া হেসে বলল, এভাবে চোখ বড় বড় করে কি দেখছো? আমার প্রশ্নের জবাব দাও। কি বলছো তুমি এসব? কি বললাম? আমি তো শুধু আমার মনের কথাটা জিজ্ঞেস করলাম। আরফি রুকাইয়ার মজা নেওয়াটা খুব ভালো করেই বুঝতে পারলো। আরফি হালকা হেসে বলল, খুবই দুষ্টুমি হচ্ছে এখন। রুকাইয়া ব্রু কুচকে বলল, কোথায় দুষ্টুমি করলাম? আমি তো সাধারণ একটা প্রশ্ন করলাম। ভাবি, যদি বলি আবরারের সাথে দেখা করে ভালো লেগেছে, আমার মনের কোণে একটা শুকনো অনুভূতির সৃষ্টি হয়েছে, তাহলে কি করবে? আরফি মুখ থেকে প্রত্যেকটা শব্দ শুনে রুকাইয়ার মুখে হাসি চওড়া হয়ে গেল। সে খুশিতে গদগদ হয়ে বলল, অনুভূতির নাম কি ভালোবাসা? কি বলছো ভাবি? তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমার। সে একজন বন্ধু হিসাবে ভালো, এর চেয়ে বেশি কিছুই না। আরফি, সময় নিয়ে ভেবো এই অনুভূতিটাকে নিয়ে, কারণ সবার জীবনে দ্বিতীয় সুযোগ আসে না। রুকাইয়ার কথা শেষ করে উঠে দাঁড়ানো আরফি এখনো বসে আছে। তার মাথা নিচু অবস্থায় আছে। রুকাইয়া আরফির মাথায় হাত বুলিয়ে বারান্দা থেকে চলে গেল। আরফি এখনো সেইভাবেই বসে আছে। তার মনের ভেতর ঝড় বইছে। সকালে ঘুম থেকে উঠে আবরার রেডি হচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে শার্ট ঠিক করছে, হাতের ঘড়িটা পরে। আয়নার সামনে থেকে সরে টেবিলে রাখা ফাইলটা হাতে নিল। ব্রু কুচকে ফাইলটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে। তখনই অবনী রুমে ঢুকলো। আবরার ফাইলটার দিকে তাকিয়ে বলল,
কিছু বলবি অবনী? মা কষ্ট পেয়েছে ভাই। আবরার ফাইল রেখে বোনের দিকে তাকিয়ে বলল, মা কষ্ট পাইনি, খালা তার মাথাটা ওয়াশ করেছে, ছোট থেকেই তো দেখেছিস। খালা কেমন? এই জন্য মাকে আমি খালার কাছে যেতে দেই না। আজ মনে হয় খালা আসবেন। আমার ক্লাস নিতে আসবে, তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। অবনী দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তাই যেন হয় ভাই। আরফি আনমনে হাঁটছে রাস্তা দিয়ে। আজ সে রিক্সা নেয়নি। এই রাস্তাটা দিয়ে তার হেঁটে যেতে মন চাইছে। আশেপাশের গাড়ির আওয়াজ, কোলাহল, সম্পূর্ণ পরিবেশ। আরফি হাঁটছে, তখনই তার সামনে আবরার এসে দাঁড়ালো। আরফি আবরারকে দেখে প্রথমে হকচকিয়ে গেলেও নিজেকে সামলে বলল, আপনি এখানে? আবরার হাসি মুখে বলল, এখান দিয়ে যাচ্ছিলাম, তোমাকে দেখলাম, তাই দেখা করতে চলে আসলাম। কোনো প্রবলেম? কোনো প্রবলেম না। তারা দুজন হাঁটতে লাগলো। আবরার বলল, এত উদাসীন কেন আজ তুমি? একটা বিষয় নিয়ে ভাবছি। কোন বিষয়? ভালোবাসার অনুভূতিটা কেমন হয়? আবরারের পা থেমে গেল। সে ওভাবেই দাঁড়িয়ে পড়ল। আরফি নিজের পাশে আবরারকে না দেখলে পেছন ফিরে তাকিয়ে দেখে আবরার হ্যাবলার মতো দাঁড়িয়ে আছে। আরফি আবরারের কাছে গিয়ে বলল, কি হয়েছে, এভাবে দাঁড়িয়ে আছেন কেন? আবরার আরফির কথা শুনে নিজেকে সামলে নেয়। তারপর বলে, আরফি, ভালোবাসার অনুভূতিটা এত সুন্দর যে তুমি ভাবতে পারবে না। এতে অস্থিরতা থাকলেও শান্তি পাওয়া যায়। দিন শেষে ভালোবাসার মানুষটিকে এক পলক দেখতে পেলে যে শান্তি পাওয়া যায়, তাতে সারা দিনের ক্লান্তি তুমি ভুলে যাবে। ভালোবাসা সেই সূক্ষ্ম অনুভূতি যা তোমার মনে আলাদা এক শিহরণ বয়ে আনবে। ভালোবাসার অনুভূতি কোনো দিন পুরনো হয় না, বরং দিন দিন এটা নতুনত্ব প্রকাশ করে। আবরারের প্রত্যেকটা কথা আরফি মনোযোগ সহকারে শুনল। তারপর বলল, কলেজের জন্য দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। বলেই রিক্সা ডেকে তাতে উঠে পড়ল। আরফি চলে গেল তার গন্তব্যে। আবরার একবার আরফির যাওয়ার দিকে তাকালো, তারপর ঘন কালো আকাশের দিকে তাকালো। আজ বৃষ্টি হবে। সেই বৃষ্টির পানির স্রোত হয়তো আবরারকে ভাসিয়ে নিয়ে যাবে। আরফান অফিসে বসে কাজে ব্যস্ত। কাল ছুটি নেওয়ার কারণে আজ কাজের চাপটা একটু বেশি। আরফান মনোযোগ সহকারে কাজ করছে, তখনই তার ফোন বেজে উঠল। আরফান বিরক্তি নিয়ে ফোনের দিকে তাকিয়ে দেখল রুকাইয়ার ফোন। আরফান হাতের কলমটা টেবিলে রেখে ফোনটা হাতে নিয়ে রিসিভ করতেই ওপাশ থেকে রুকাইয়ার অস্থির কান্নারত কণ্ঠ, আপনি তাড়াতাড়ি বাসায় চলে আসেন, বাবার অবস্থা ভালো না, যত দ্রুত সম্ভব বাসায় চলে আসেন। এতটুকু বলে রুকাইয়া ফোন খপ করে রেখে দিল। আরফান কাপা কাপা হাতে ফোনটা কান থেকে নামিয়ে দৌড়ে অফিস থেকে বের হয়ে আসলো। রাতুল আরফানকে এইভাবে যেতে দেখে তার পেছন পেছন বাইরে এসে আরফানের সাথে চলে আসলো আর বলল, কি হয়েছে আরফান, সব ঠিক আছে? বাবার শরীর অনেক খারাপ, এখনই বাসায় যেতে হবে। ওয়েট করো, আমি আর আবরাব গাড়ি নিয়ে আসছি। রাতুলের কথায় আরফান কোনো প্রতিক্রিয়া দেখালো না। তার নিজেকে নিজের ছন্নছাড়া লাগছে। বাবার কি অবস্থা কে জানে। কিছুক্ষণ পর আবরার আর রাতুল গাড়ি নিয়ে আসলো। আবরার বলল, আরফান, তাড়াতাড়ি গাড়িতে বসো। আরফান কোনো কথা না বলে গাড়িতে উঠে পড়ে। আবরার আরফানকে বলল, সব ঠিক হয়ে যাবে। আরফান কিছু বলল না। সে নিজের মনের সাথে যুদ্ধ করতে লাগলো। হঠাৎ আরফানের ফোন আবার বেজে উঠল। আরফান ফোন ওঠাতেই রুকাইয়া বলল, আমরা হাসপাতালে যাচ্ছি, আপনি সেখানেই চলে আসেন। বাবা কেমন আছেন? আপনি তাড়াতাড়ি চলে আসেন। আরফান আর কিছু বলল না। আবরারের দিকে তাকিয়ে বলল, হাসপাতালে যেতে হবে। আবরার হাসপাতালের দিকে গাড়ি ঘোরালো। আরফান, আবরার, রাতুল হসপিটালে পৌঁছে জিজ্ঞেস করতেই তারা জানতে পারে কবির আহমেদ ৩য় তলায় আছে। আরফান দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। উপরে গিয়েই দেখতে পায় সায়দা খানম আর রুকাইয়া বসে আছে। দুজনেই কান্না করছে। আরফান তাদের কাছে গিয়ে দাঁড়াতেই সায়দা খানম ছেলের বুকে মাথা রেখে হু হু করে কেঁদে ওঠে। রুকাইয়া তাদের সামলাতে ব্যস্ত। রাতুল আর আবরার পেছনে দাঁড়িয়ে আছে। সায়দা খানম বলল,